আরাকানে শান্তি ফিরলে ফিরে যাবেন রোহিঙ্গারা। ফাতেমা, রোকেয়া এবং খালেদা এদের সামনেই মেরে ফেলা হয়েছে তাদের স্বামীদেরকে, জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি। এই অবস্থায় তারা সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন দমদমিয়া সীমান্তে। স্বামীহারা এসব নারীদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরছেন সহকর্মী আহমেদ রাব্বি তানিম। আমরা কথা বলছিলাম মিয়ানমার রাখাইন রাজ্যের সীমান্ত থেকে, শিলখালী সীমান্ত দিয়ে তারা পাড়ি দিয়ে এসেছেন। ফাতেমা, খালেদা, রোকেয়া, তাদের স্বামীদেরকে মেরে ফেলা হয়েছে জবাই করে। তারা সন্তান সন্ততি নিয়ে প্রায় 2-3 হাজার মানুষের সাথে সীমান্ত পাড়ি দিয়ে একদিন আগে এসে পৌঁছেছেন এই দমদমিয়া সীমান্তে। একটি বিল্ডিং এ তারা আশ্রয় নিয়েছেন। ক্যাম্পে জায়গা নেই, ক্যাম্পে ত্রাণের অভাব, খাবারের অভাব, তারা এখানে আশ্রয় নিয়েছেন। তো তাদের ভাষায় একটু তাদের সাথে কথা বলবো। প্রথমে ফাতেমার সাথে কথা বলবো। এটা যে আইগিয়ন গই তো ইয়া মিয়ানমার ফিরাই লইলে ন যাইবান বর্মাত লগি যাইবান মুগুন যায় আড়াই যাই বুঝি গসরাং আইনন না গসরাং, হ্যাঁ গসরাং আইনন। গসরাং সেটি হচ্ছে তাদের পরিচয়পত্র, সেটি দ্বারা শনাক্ত হয় যে তারা মিয়ানমারের নাগরিক। কিন্তু মিয়ানমার সরকারের সামরিক সরকারের যে নির্যাতন নিপীড়নে তারা সন্তান সন্ততি নিয়ে এসেছেন। এই বিল্ডিং এ প্রায় 40 জন রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন দমদমিয়া সীমান্তের কাছাকাছি, যেটি আসলে একটি কনস্ট্রাক্টেড বিল্ডিং। এই কনস্ট্রাক্টেড বিল্ডিং এ তারা আশ্রয় নিয়েছেন। তাদেরকে প্রশ্ন করেছিলাম যে তারা কেন আসলে ক্যাম্পের দিকে যাচ্ছে না। তারা বলছিলেন যে সেখানে ত্রাণের অভাব, থাকা খাওয়ার অভাব, যার ফলে তারা এখানে আসলে অস্থায়ী ভিত্তিক বসতি গড়ে তুলেছেন। আর এটি আসলে যেমনটা স্থানীয় অবস্থার জন্য আসলে এক ধরনের হুমকি, তেমনি ভাবে আসলে তাদের জন্য হুমকি যে এখানে আসলে এইভাবে কতদিনই বা কাটাবেন। আমরা একটু রোকেয়ার সাথে কথা বলবো। রোকেয়ার সাথে কথা বলে একটু জানতে চাইবো যে বাংলাদেশ তো ওনারা আশ্রয় দিয়ে, তো মিয়ানমার যদি হওয়া দেয় ওনারা এদেশের নাগরিক নয়, তো কেন করিবেন? হেদের সম্মত শান্তি হলে হেদের সম্মত গছিলে আরা যাইম বইও দে আর যদি আর গরম মধ্যে তোমার বিড়ার মধ্যে বিড়া বাড়ির মধ্যে যদি তোমার ঘর বানি পারিবা হ্যাঁ হলে যাইম দে আর বেশি জুলুম গজে ঘর ফুরা দিবার আগত তো বেশি বেশি জুলুম গজে আর মাসমুলা লাগতো না দে হুকুমতে বেশি জ্বালাই আর বেড়া মারি ফেলাই আর বেড়া মনে চাপ মারি ফেলাই ঘুরি মারি আর তো ইয়াথি ন বলে রে এটা দুঃখ পাবার। রোকেয়া তার 3 সন্তান নিয়ে এসেছেন। তার এই চোখের সামনে তার স্বামী মৌলভী ছিলেন, হুজুর ছিলেন, তাকে মেরে ফেলা হয়েছে তার সামনেই। তো এখানে আসলে এই ধরনের অসংখ্য পরিবার রয়েছে যাদের স্বামী কিংবা তরুণ মেয়েদেরকে নির্যাতন করা হয়েছে, ছেলেদেরকে জবাই করে দেওয়া হয়েছে। এই ধরনের নিপীড়ন চলছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। শান্তি আসলে তারা বার্মায় ফিরে যেতে চান রোহিঙ্গারা। সেই শান্তি কখন আসবে, সেই শান্তি কাদের মাধ্যমে আসবে? বাংলাদেশ তাদেরকে মানবিক আশ্রয় দিয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা দিয়েছে, কিন্তু এই ব্যবস্থাও পর্যাপ্ত নয়। এই ব্যবস্থার উত্তরণ কবে ঘটবে সেটাও তারা জানেন না। একটি কার্ড এনেছেন, কিন্তু সেই কার্ডে আসলে বোঝা যায় না যে কি লেখা। তারা নিজেরাও সেই ভাষা জানেন না। অথচ মিয়ানমার স্বীকার করতে চাইছে না যে তারা সে দেশের নাগরিক। বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া চেষ্টা করা হচ্ছে। মানবতা কিংবা গণহত্যা মিয়ানমারে নেই, গণহত্যা চলছে। আন্তর্জাতিক মাধ্যমগুলো সেই গণহত্যা স্বীকার করতে যাচ্ছে না। গণহত্যাকে তারা বলছে যে এটি একটি সন্ত্রাস দমনের অভিযান। সন্ত্রাস দমনের নামে এভাবে ঘর হারা হচ্ছেন হাজারো মানুষ, পিতা হারা হচ্ছেন হাজারো সন্তান, জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি ARSA সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। আরসার হামলার পরই মায়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সেনাবাহিনীর দমন অভিযান শুরু হয়। ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলোকে কাজ করার সুযোগ দেওয়ার জন্যই 1 মাসের অস্ত্রবিরতি। অস্ত্রবিরতির ঘোষণা দিয়ে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এক বিবৃতিতে এই মানবিক সংকটের শিকার সবাইকে সহায়তা দিতে ত্রাণ সহায়তাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের এই অস্ত্রবিরতির ঘোষণা চলমান পরিস্থিতির উপর কোনো প্রভাব ফেলবে কিনা তা এখনো স্পষ্ট নয়।
এদিকে রোহিঙ্গা ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে এই মানবিক বিপর্যয়ের সময় বাংলাদেশ সরকারের উদারতা এবং আক্রান্ত জনগোষ্ঠীকে সাহায্য পৌঁছে দেওয়ার অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করা হয়। বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নোয়ার্ট জানান, গ্রাম পুড়িয়ে দেওয়ার মতো মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের ঘটনায় শঙ্কিত মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত ব্যক্তিদের জরুরি সহায়তা প্রদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অংশীদারদের সাথে মার্কিন পররাষ্ট্র দপ্তর নিবিড় সমন্বয় অব্যাহত রেখেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের অংশীদারদের মধ্যে ইউএনএইচসিআর, আন্তর্জাতিক রেড ক্রস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নাম উল্লেখ করা হয়। 2016 থেকে মায়ানমার ও সেখান থেকে বাস্তুহারা হওয়া ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জন্য 6.30 কোটি মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের উপর মায়ানমারের সেনাবাহিনীর নৃশংসতা ও নিপীড়ন বন্ধে উদ্যোগ নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির 157 জন এমপি। পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বরাবর এক চিঠিতে ব্রিটিশ এমপিরা মায়ানমারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেয়া বন্ধেরও আহ্বান জানান। মায়ানমারের গণতন্ত্রের জন্য গঠিত সর্বদলীয় কমিটির কো চেয়ারম্যান ও লেবার পার্টির এমপি রুশনারা আলীর নেতৃত্বে পার্লামেন্ট সদস্যরা লিখিতভাবে এই আহ্বান জানান। চিঠিতে উল্লেখ করা হয়, 4 শতাধিক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে বলে মায়ানমার সরকার স্বীকার করেছে, কিন্তু নির্ভরযোগ্য রোহিঙ্গা সূত্রগুলোর মতে এই সংখ্যা 2 থেকে 3 হাজার। মায়ানমারে বেসামরিক নাগরিকদের উপর সেনারা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে, পাশাপাশি ঘরে আটকে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। ব্রিটিশ এমপিরা চিঠিতে মায়ানমারের সেনাবাহিনীর প্রধান মিং অং হেইংকে চাপ প্রয়োগ করতে পদক্ষেপ গ্রহণের জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। রোহিঙ্গা ইস্যুতে ইউরোপ এবং আরব দেশগুলোর রাষ্ট্রদূতদের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে বৈঠক শুরু করবেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। সেখানে আছেন সহকর্মী আশিকুর রহমান অপু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, বৈঠকে কূটনীতিকদের কাছে বাংলাদেশ কি কি বিষয় তুলে ধরবে বলে আপনি জানতে পেরেছেন, আর তাছাড়া আপনার কাছে কি কি আপডেট আছে? অর্পণ, এই মুহূর্তে আমরা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছি। কিছুক্ষণের মধ্যেই এখানে যে আনুষ্ঠানিক বৈঠক সেটি শুরু হবে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সংবাদকর্মীরা ভেতরে যাচ্ছেন। মূলত এই বৈঠকটি হচ্ছে আর 2-3 মিনিটের মধ্যে শুরু হবে। ইতিমধ্যে কূটনীতিবিদেরা এসেছেন এবং তারা ভেতরে প্রবেশ করেছেন। আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ছাড়া যে পশ্চিমা শক্তি বলতে আমরা যা দেখে বুঝি মোটামুটি তারা সবাই এসেছেন এবং একই সঙ্গে আরব দেশগুলো, অর্থাৎ যে মুসলিম মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে বা মুসলিম দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সব কূটনীতিককে ডাকা হয়েছে এবং ইউরোপের সবকটি দেশকে ডাকা হয়েছে। এটা মূলত বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে প্রথম কূটনীতিবিদদের একসঙ্গে অফিসিয়াল ব্রিফিং। এখন এখানে এশিয়ার যে দেশগুলো সেগুলোকে খুব একটা ডাকা হয়নি, শুধুমাত্র আরব বিশ্ব ছাড়া। এর কারণ হচ্ছে যে এই রোহিঙ্গা ইস্যুতে যারা ইতোমধ্যে প্রাথমিকভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ বলেছে বাংলাদেশের সঙ্গে তারা থাকবে, অর্থাৎ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিপক্ষে যে দেশগুলো বেশ ভালোভাবে অবস্থান নিয়েছে বলে বাংলাদেশ ভাবছে, তাদেরকে একসঙ্গে নিয়ে বসা। মূলত এদের সাথে কিন্তু কূটনৈতিক যে যোগাযোগ এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে কি করা যায়, এই দেশগুলো কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে চাপ তৈরি করবে মিয়ানমারের উপর, বা জাতিসংঘের যে সাধারণ অধিবেশন আসছে এ মাসেই ঠিক মাঝামাঝি সময়, সেখানে কিভাবে এই ইস্যুটাকে হাইলাইট করা যায়, এ বিষয়ে কিন্তু দ্বিপাক্ষিক যে যোগাযোগগুলো সেগুলো লাগাতার চলেছে এতদিন। তো মোটামুটি যে কয়েকটি দেশকে আমরা সাথে পাচ্ছি বলে আমরা আশা করছি বাংলাদেশের পক্ষ থেকে, সেই কয়েকটি দেশকে আজকে পালাক্রমে একসঙ্গে ডাকা হয়েছে। আরব দেশগুলোকে একবার এবং ইউরোপীয় দেশগুলোকে একবার। তো আমরা দেখেছি ইউরোপীয় দেশগুলোর যে কূটনীতিবিদেরা তারা ঠিক 4টার আগে এসেছেন। 4টায় তাদের সঙ্গে বসা হবে এবং বসে তাদেরকে একসঙ্গে ব্রিফ করা হবে যে বাংলাদেশ আসলে ঠিক কোন অবস্থা আছে, মিয়ানমার কি করছে, বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ সমাধানের যে চেষ্টা চালিয়েছে তার ফলাফলে বাংলাদেশ কি পেয়েছে এবং এখন আন্তর্জাতিক বিশ্বের
ঠিক কি ভূমিকা রাখা উচিত, এই বিষয়গুলো কূটনীতিবিদদের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে। আগেও বলেছি যে এগুলো এককভাবে 1-to-1 বা বাইলেটারাল যে বৈঠক সেখানেও তুলে ধরা হয়েছে, কিন্তু এখন সামগ্রিকভাবে তুলে ধরা হবে। অর্থাৎ যে অল আউট কূটনৈতিক প্রচেষ্টা বাংলাদেশের জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হওয়ার আগ মুহূর্তে সেটা কিন্তু শুরু হয়ে গেল এটার মাধ্যমে। আপনারা জানেন যে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উখিয়া যাবেন। এতদিন কিন্তু বাংলাদেশ কূটনৈতিক তৎপরতাগুলো খুব গোপনে চালাচ্ছিল, আর সবার সঙ্গে কথা বলছিল, সবার মনোভাব বুঝছিল। আপনি জানেন যে অনেক বন্ধু রাষ্ট্র এখন পর্যন্ত বাংলাদেশের পাশে এসে দাঁড়ায়নি। যে দেশগুলোকে বাংলাদেশ পাশে পাচ্ছে তাদেরকে আরো বেশি করে বিষয়টা সম্পৃক্ত করার জন্য মূলত এই প্রচেষ্টা। তো আজকে কিন্তু এই কূটনীতিবিদদের ব্রিফ করার পর মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী তিনি সাংবাদিকদের সামনে প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যুতে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা কোন পর্যায়ে রয়েছে সেটা নিয়ে একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বা সংবাদ ব্রিফিং করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এই ঘটনায় বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমরা আজকে পাবো।